নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। দীঘার ব্যাগ দোকানে আগুন, ঘটনাস্থলে এলো দমকলের দুটি ইঞ্জিন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সৈকত শহর দীঘাতে। মঙ্গলবার দুপুর নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার দীঘার একটি ব্যাগ দোকানে আচমকা আগুন লেগে যায়। এর ফল পর্যটক শহরে দীঘাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আশেপাশে থাকা দোকানিরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দীঘা থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। এরপরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক সূত্রে জানা যায়, ওয়েল্ডিং এর কাজ চলার সময় আগুনের ফুলকি ছিটকে আসে এই আগুন লাগে। তবে কিভাবে লাগলো এই আগুন সে বিষয়ে সমস্ত দিক খতিয়ে দেখছে দীঘা থানার পুলিশ এবং দমকলের আধিকারিকেরা। দাদা, নিউ দীঘার খনিকা মার্কেটে আগুন, কি বলবেন, কিভাবে লাগলো? দেখুন, আমাদের কাছে একটা খবর ছিল যে গিয়েছে আমাদের একটা দোকানদার, বলে যে আগুন লেগেছে। আমরা এসে দেখি, দমকলের খবরটি দীঘার থানার ওসিকে জানাই। আমরা এসে দেখি যে মোটামুটি আগুন একদম ক্ষিপ্র গতিতে। দমকল এসে এবং সকলের প্রচেষ্টা আপাতত আগুন কটা দোকানে আগুন লেগেছে? 6টা দোকানে আগুন লেগেছে। ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? পরিমাণ প্রায় 25 থেকে 30 লাখ টাকা। একটা অভিযোগ উঠে আসছিল দমকল অনেক দেরি করেছে, তার জন্য আগুনটা দ্রুত ছড়িয়ে গেল। দমকল আসতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছে। যখন কিছু হয়ে যায় অনেকে অভিযোগের কথা তুলে ধরে, সঙ্গে সঙ্গে আমরা যখন ছুটে আসি তার আগে দীঘা প্রশাসন চলে এসছে। পুলিশের অনেকে পদাধিকারী এখানে ছিলেন। পরে ওখানে একটা অসন্তোষ, এখানে দমকল যেহেতু লেট এসছে, আধ ঘন্টার ভিতরে দমকল ছুটে এসে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম অশোক চন্দ্র, প্রধান প্রতিমন্ত্রী। আগুন বলতে আমরা যারা এসে দেখলাম, পরপর 6টা দোকান যে আগুন লেগেছে। উত্তর দিকে যে দোকানটা রয়েছে রতন মহাপাত্র বলে, যার দোকানটা জগদীশ দাস মহাপাত্র, তার ডাক নাম হচ্ছে রতন মহাপাত্র। তার দোকানে হোল্ডিংয়ের কাজ করছিল, হোল্ডিং মিস্ত্রি কাজ করছিল। তার একটা সাধারণ জ্ঞান থাকা উচিত। পাশের দোকানটা বন্ধ রয়েছে সেটা, এবং দাহ্য পদার্থ রয়েছে যেমন মাদুর, দোলনা এইসব রয়েছে। সে কিন্তু বুঝতে পেরেছে প্রথমে যে আগুনটার ফুলকিটা পড়ে দোলনার উপরে, যেহেতু শাটার, দুদিকে শাটার বন্ধ ছিল। এটা দোকানদারের নিরাপত্তার জন্য শাটার করে, কিন্তু শাটার যে কত বিপদ আজকে তা প্রমাণিত হলো। তো সে আগুন লাগা দেখা অবস্থায় ও চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি, তখন ও যন্ত্রপাতি ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তারপরে আগুনটা ভেতরে পুরো গুমুট হয়ে, যখন পুরো বাস্ট হয়ে উপরে আগুনে ফুলকি উঠে, তখন পাবলিক, পাশাপাশি দোকানদার সবাই। কটা দোকানে আগুন লেগেছে, কত ক্ষতি হতে পারে বলে মনে হয়? ওটা দোকানে আগুন লেগেছে। ক্ষতির পরিমাণ কত হতে পারে? ক্ষতির পরিমাণ শুনুন, ক্ষতির পরিমাণ ধরতে গেলে, তবে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই, দীঘার মতন পর্যটন ক্ষেত্রে যেখানে এত হোটেল রয়েছে, এখানে হাজার হাজার দোকানও রয়েছে, কিন্তু সেই রামনগর থেকে ফায়ার অফিস আছে। এখান থেকে দীঘা থানা 1 ঘন্টা আগে আসে, পৌঁছানোর পরেও 1 ঘন্টা পরে ফায়ারের টিম ঢোকে, তখন পুরো দোকান ভস্মীভূত হয়ে যায়। আমরা দাবি করছি সাধারণ পাবলিক হিসাবে, আমরা প্রশাসনের সর্বস্তরের সমস্ত কর্মকর্তাদের কাছে যাতে আনতে চাই যে দীঘার একটা ফায়ার স্টেশন হোক। আমাদের এটা দাবি। কিছু মালপত্র উদ্ধার করা গেছে, কিন্তু অর্ধেকের বেশি মালপত্র নষ্ট হয়েছে। দোকান তো পুরো ভস্মীভূত হয়ে গেছে। ওদেরও প্রত্যেকের 4-5 লক্ষ করে ক্ষতি হয়েছে। আর যে দোকানটা কাজ হয়েছিল তার কোনো আসবাবপত্র বাদে কোনো মাল ছিল না। আপনার নাম? আমার নাম কমল আদম, মার্কেট কমিটি। আমি পাশের মার্কেট কমিটির সেক্রেটারি। করোনা কালে হারিয়েছে কাজ, তারপর থেকে কাজ পেলেও 15 থেকে 20 হাজার টাকার কাজে খরচ সামলাতে পারছেন না উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা উত্তম মাইতি। সংসারে রয়েছে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় সে। অনেকে বলছে কেউ সহযোগিতা করেনি, ব্যাংক থেকেও ঋণ জোটেনি। শেষমেশ এটিএম থেকে টাকা লুট করার ভাবনা মাথায় আসে। যা ভাবনা তাই কাজ। মেছেদার একটি গ্যাসের দোকান থেকে গ্যাস সিলিন্ডার সহ এটিএম কাটার বার্নার সংগ্রহ করে 35 বছর বয়সী ইঞ্জিনিয়ার সরঞ্জাম বাসে চাপিয়ে পূর্ব মেদিনীপুরের দীঘার কাছে রামনগর থানা এলাকায় রামনগর বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। রাত্রি 9টার দিকে পৌঁছে একটি গুমটি দোকানের আড়ালে প্রায় অর্ধরাত্রি পর্যন্ত অপেক্ষা করে। এরপর গ্যাস সিলিন্ডার সহ গ্যাস কাটার মেশিন নিয়ে রাস্তার অপর দিকে থাকা একটি সরকারি ব্যাংকের এটিএমে ঢুকে পড়ে। রাত্রি 12টার দিকে রাস্তাঘাট বাসস্ট্যান্ড শুনশান হয়ে গেলে ঢুকে পড়ে যুবক। এটিএম শাটার নামিয়ে দেয়। তার আগে শাটারের বাইরে শাটার নামিয়ে লিখে দেয় এটিএম বিকল রয়েছে।
এরপর চলে 3 ঘন্টা ধরে অপারেশন। এটিএমের সাইডে গ্যাস কাটার দিয়ে কেটে ভেতর থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। নিজে যেহেতু ইঞ্জিনিয়ার, টাকা কিভাবে কোথায় থাকতে পারে সেটা অজানা ছিল না। প্রায় ভোর রাতে রাস্তায় যায় যখন যান চলাচল, মানুষজনের চলাচল শব্দ পায়, গ্যাস কাটার সরঞ্জাম এটিএমের মধ্যে ফেলে কেবল টাকার ব্যাগ নিয়ে চম্পট ইঞ্জিনিয়ার যুবক। এরপর ব্যাংক কর্তৃপক্ষ জানতে পেরেই হইচই পড়ে যায় এলাকায়। রামনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সরঞ্জাম সিজ করে ঘটনাস্থলে আসে, পাশাপাশি তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজে দেখে পুলিশি অভিযান চালায়। গত 8ই মে এটিএম কেটে টাকা লুট হয়েছিল। প্রায় 3 মাসের পর রবিবার হাবড়ার বাড়ি থেকে ধরা পড়ে যুবক। এর আগে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের একটি বেসরকারি ব্যাংকের এটিএমও লুট করার চেষ্টা চালিয়েছিল। যুবককে গ্রেপ্তার করার পর কাঁথি আদালতে পেশ করে পুলিশ। আদালতের নির্দেশ, পুলিশ হেফাজত নিয়ে যুবককে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে তার পরিস্থিতির কথা। সবকিছু সত্যি জানিয়েছে যুবক, এমনটাই পুলিশ মনে করছে। একদিন দীঘায় বেড়াতে এসে রামনগর বাস স্ট্যান্ডে তার নজর পড়েছিল একটি এটিএম। খুব নির্জনে রয়েছে এটিএম, সেই থেকে টার্গেট করেছিল। তবে সঙ্গে আর কেউ ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে একাই রয়েছে সে পুলিশ মনে করছে। আজ ছিল পুলিশের পুনর্নির্মাণ তদন্ত। ঘটনায় কিভাবে সে এসেছিল এবং টাকা লুট করে সবটাই দখলে যুবক। পুলিশ সূত্রে খবর, জেলায় আরও একটি এটিএম লুট হয়েছে, সবটাই তদন্ত চলছে। এবার এটাকে খুলেছি, খুলে ফ্লাশ করেছি এখানে লাইটার দিয়ে। আচ্ছা, ফ্লাশ করে এক্স্যাক্টলি কটার টাইম মনে আছে? মানে জাস্ট স্টার্ট করেছিলেন কটা? দুটোর বেশি হবে। আচ্ছা, ঢোকার পর আপনি এটা তো নিশ্চয়ই নামে সাড়ে আটটা নামিয়ে দিয়েছিলেন। দিয়েছি। কতক্ষণ লেগেছিল মোটামুটি কাটতে? 1 ঘন্টার একটু বেশি। এখন বেশি, এতে তো প্রচুর মানে মানে গ্যাস। হ্যাঁ, প্রচুর ধোঁয়া, গ্যাস, তো মুখে কিছু প্লাস্টিক গুলো জ্বলে গেছিল বলে হ্যাঁ। আরো বেশি ভেতরে রাবার প্লাস্টিক আরো বেশি হয়ে গেছিল। আচ্ছা, তো সাফোকেশনে দম বন্ধ হয়ে গেছিল, পা অপারেশন ছিল, হ্যাঁ। তো ওখান থেকে রক্ত বেরানো শুরু হয়ে গেছিল। আচ্ছা, তো সেই জন্য আমি ওই একটা করতে পেরেছিলাম বলে বাকি সব চিপকে গেছিল। চিপকে গেছিল। ওই একটা করতে তখন লোকজন চালানো শুরু হয়ে গেছে। আচ্ছা, সাইকেল মুখে কি যদি চাপা দিয়ে রেখেছিলেন? না কিছুই চাপা জাস্ট নেই। ওপেন সব open এসে। ছিল, হ্যাঁ। নিয়ে এবার ওইটা নিয়ে আমি টাকাটা আমার কালো ব্যাগে নিয়ে বেরিয়ে গেছি বাকি ক্ষেত্রে। তাহলে এইটাতে আপনার টাকাটা ছিল? হ্যাঁ, আমি তাহলে যেটুকু এটা- পেয়েছি, এটা টোটাল কিভাবে খুলেছিলেন একটু দেখান, ডেমো করে দেন। আস্তে করে চলে এসছে। দিয়ে এরপর টাকাটা কিভাবে বার করেন ওখান থেকে? এটা আমি খুলেই বের করেছি, কিভাবে আরো চিপকে গেছে হয়তো। খুলে কিভাবে একটু দেখান। আরো চিপকে গেছে। আচ্ছা, গরম খুলে গেছে, আরো চিপকে গেছে। মানে হিট ছিল তো, হ্যাঁ। তার জন্য ফুটে যাবে টাকা, সেই জন্য আমি pack করে দিই। ঠিক আছে, এটা আমি সিজার করবো। পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা বাগচা গ্রাম পঞ্চায়েত গোড়ামহাল গ্রামে ময়নার বাগচাতে বিজেপি বুথ সভাপতি বিজয় ভূঁইয়া খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ নয় বাড়িতে তল্লাশি চালিয়েছে এনআইএ। এই মুহূর্তে মনোরঞ্জন হাজরা, অমিতাভ ভঞ্জ, প্রদীপ কর, সৌপন ভৌমিক, শুভেন্দু ভৌমিক, মোহন মণ্ডল, কমল খুটিয়া, বুদ্ধদেব মণ্ডল এদের বাড়িতে তল্লাশি চলছে। সূত্রের খবর, মনোরঞ্জন হাজরার বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। তালা ভেঙে এনআইরা 5 আধিকারিক, সেই সঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় পুলিশ নিয়ে তদন্ত চালানো হচ্ছে বলে জানা গেছে। অপরদিকে অমিতাভ ভঞ্জ আটক করে রেখে একটি ট্রাস্ট ছিল, সেই ট্রাস্টের তদন্ত চালাচ্ছে এনআইএর দল। এই মামলার সিবিআই এবং এনআইএ তদন্ত হয় নাকি তাকিয়ে জেলা বিজেপি নেতৃত্ব থেকে পরিবারের সদস্যরা। দেখুন, বিজয়বাবু মার্ডার কেসে যেভাবে এনআইএ তদন্ত দিয়েছিল, সেই এনআইএ আজকে তার 14টা টিম নিয়ে প্রায় 200 জনের উপরে সিআরপিএফ এবং তার ফোর্স যারা উচ্চ আধিকারিক, তারা প্রায় সমস্ত কোর্টের অর্ডার অনুযায়ী তার সিস্টেমে তারা প্রত্যেকটা বাড়িতে তারা রেড করছে এবং প্লাস সেখানে সার্চিং করছে। এবারে আমরা সৌমিত্রর বাড়িতে প্রথম ওখানে যেহেতু বাড়িতে যারা থাকছে না, আমাদের গ্রাম্য প্রতিনিধি হিসাবে বা বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা উপপ্রধানকে তারা সামনে রেখে তারা এই ঘরগুলো সার্চিং করছে। তো এখানে পুলিশ প্রশাসনও রয়েছে। প্লাস একটা জিনিস, যে বিজয়বাবুর খুনে যারা অধরা টোটালটা বাড়িতে নেই, তাদের বাড়িগুলো কিন্তু এনআইএর যে অফিসার আছে তারা সিল করে দিচ্ছে। তো এটুকু যে সঠিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এনআইএ তার যেমন কেন্দ্রীয় এজেন্সি, তাদের তদন্ত চালাবে। আমাদের এটুকু বলার যে তারা তাদের মতো কাজ করুক, সঠিক দোষীরা যাতে সাজা পায়, এটুকু আমরা আশাবাদী। যে কারণ যেভাবে এনআইএ তৎপর হয়ে যেভাবে
মাঠে নেমেছে। আমরা এটুকু নিশ্চিত, 100% নিশ্চিত যে খুব তাড়াতাড়ি দোষীরা অ্যারেস্ট হবে এবং তার সঠিক বিচার কোর্ট দেবে। এখন কোথায় রেড হচ্ছে? এখন বর্তমানে বুদ্ধদেব মণ্ডল পিতা এখনো পর্যন্ত কতগুলি হয়েছে? এখনো পর্যন্ত প্রায় 7-8টা হয়ে গেছে। এখানে এখনো এই এক বুদ্ধদেবের পরে আছে কমলখুটিয়া, তারপরে এই জায়গাটা কোথায়? এটা গোড়ামাহাল পূর্বপাড়া। এখানটায় এবার কমলখুটিয়া আছে, লব আছে, এখানে প্রায় 3-4টে আছে। তারপরে প্রায় 8-10টার মতো অলরেডি হয়ে গেছে। এবার যেগুলো প্রায় 14টা ভাগে গিয়েছে তারা, কিন্তু আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারছি না, কারণ আমরা যেহেতু প্রধান কিংবা উপপ্রধানকে রেখে ওই যারা বাড়িতে নেই তাদেরকে বাড়ি সার্চিং হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমি গিয়েছিলাম সৌমিত্রর ওখানে এবং স্বপন ভৌমিকের ওখানে। ওখানে যেহেতু নেই, তারা নোটিশ ঝুলিয়ে সিল করছে। এইভাবে তাদের তদন্ত চালাচ্ছে। আমরা এটুকুই ন্যায়ের কাছে আমাদের আবেদন, যাতে সঠিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিচার হোক, কোর্ট তার সঠিক শাস্তি দিক। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন। ভারত সরকার প্রদত্ত দেশ শিরোপা পুরস্কার প্রাপ্ত মিশন নির্মল বাংলা প্রকল্পকে সামনে রেখে এলাকার পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঝাড়গ্রাম জেলার বিনপুর 1 নম্বর ব্লকের রামগড় গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই প্রকল্পের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সহ সভাধিপতি অঞ্জলি দোলাই। এছাড়াও উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা ঝাড়গ্রামের পরিষদের দপ্তরের কর্মাধ্যক্ষ সুমন সাহু, রামগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরানী বাগ, বিনপুর 1 নম্বর ব্লকের বিডিও সহ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিগণ। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ঝাড়গ্রাম জেলার পরিষদের সহসভাধিপতি এবং ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সুমন সাহু বলেন, এলাকার পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং কঠিন বর্জ্য পদার্থ সংগ্রহ করার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। এর ফলে এলাকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাই তিনি ওই এলাকার বাসিন্দাদের নোংরা এবং আবর্জনা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে তিনি নিজেদের পরিবেশকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য আহ্বান জানান। বিনপুরান পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রামগড় গ্রাম পঞ্চায়েত আজকে শুভ উদ্বোধন করলো এস ডেভেলপমেন্ট ইউনিট। এটা আজকে থেকে ফাংশনাল হবে, মানে গ্রামের সব প্লাস্টিক এবং যত আবর্জনা এখানে জমা হবে, এখান থেকে সেগ্রিগেশন হয়ে বিনপুর প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে জমা হবে। এখান থেকে আজকে থেকে শুরু হলো, আর বাকিটা সকলে শুরু হবে। আজকে এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উদ্বোধন হলো। এটার উদ্দেশ্য হচ্ছে যাতে এই যে প্লাস্টিকের একটা খুব মানে আমাদের পরিবেশের ওপর এটা খুব ভয়ঙ্কর একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যাতে সেই মানে আমরা সলিড যে ওয়েস্টগুলো আছে সেগুলো আমরা যাতে আলাদা করতে পারি এবং সেটা যাতে রিসাইকেল হয়, রিইউজ করতে পারি, সেরকমভাবে একটা ব্যবস্থাপনা সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। এবং আজকে রামগড় গ্রাম পঞ্চায়েত সেটারই সেই উদ্যোগে আজকে উদ্বোধন করা হলো। আর গ্রামবাসী এবং আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে যাতে প্রচারটা হয়, যাতে আমাদের পরিবেশ দূষণ মুক্ত একটা মানে গ্রাম থেকে শুরু করে আমরা পুরো আমার দেশকে তৈরি করতে পারি, সেটারই এই উদ্যোগগুলো। আর এবং মানে অবশ্যই এটা শুধু একজনের কাজ নয়, এটা গ্রাম থেকে আমরা শুরু করবো এবং যাতে আমরা দেশকে এই দূষণমুক্ত করতে পারি এটারই প্রচেষ্টা। আমরা এই কাজের মূল উদ্দেশ্য হলো আমরা গ্রামগুলো পরিবেশ বান্ধব গ্রাম তৈরি করব এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। গ্রামে যাতে কোনো প্লাস্টিক না থাকে, প্লাস্টিক মুক্ত এবং আবর্জনা মুক্ত করতে চাই। গ্রাম থেকে আমরা অঞ্চল থেকে ব্লক থেকে জেলা, গ্রামগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং রোগমুক্ত হবে, যেখানে ডেঙ্গু জাতীয় জিনিস না জন্মায় এবং মানুষ যাতে সুস্থ থাকে সেই কারণে এগুলো সঠিক জায়গায় রাখি, যাতে এগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো করবো। আর যেগুলো পচনশীল বস্তু আছে সেগুলোকে আমরা পচনশীল জায়গা দিয়ে সার তৈরি করতে পারবো, যাতে জমিতে কাজে লাগে। আপনার পরিচয় একটু দেবেন? আমার নাম টুকু, আমি অঞ্জলি রায়গোলা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সহকারী সভাধিপতি। 9 নম্বর অঞ্চলে যে পরিবেশ দূষণ হচ্ছে সেই পরিবেশকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই আমরা উদ্যোগ নিয়েছি, যাতে মানুষজন এই নোংরা যে হচ্ছে সে নোংরা যেন না অন্য জায়গায় না ফেলে, যেন এই জায়গায় আমরা নিয়ে এসে সঞ্চয় করতে পারি। আর এগুলা সঞ্চয় করা মানে কি, যে প্লাস্টিক যে নোংরা রয়েছে সেগুলো আমরা ওগুলো তো আমাদের কাজেও লাগছে, ওগুলো কাজেও লাগছে, রাস্তাও হচ্ছে। এই মানে এমন এই সকল ব্যাপার মানে কি হচ্ছে, প্লাস্টিক যে রয়েছে আমাদের ওগুলা জল জমা হচ্ছে, এই হচ্ছে অন্য জায়গায় পড়ে থাকার থেকে সেগুলো আমরা পরিবেশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন ভারসাম্য যাতে বজায় রাখেন সেটার চেষ্টা করবেন, তাই তো? চেষ্টা করা হচ্ছে, এই জন্য আমরা এটা উদ্বোধন আয়োজিত করা হলো। আপনার নাম? লক্ষ্মীরানী বাগ।
মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো ও টোটো চালকের মধ্যে তুমুল বচসা বেঁধে যায়। তুমুল ওই হট্টগোল শুরু হয়। স্থানীয় দোকানদাররা এলাকায় অশান্তি তৈরির প্রতিবাদ করতে গেলে টোটো চালকরা দোকানদারদের ওপর চড়াও হয়। টোটো চালকরা দোকানদারদের মারধর করা শুরু করলে স্থানীয় বাসিন্দারা টোটো চালকদের দৌরাত্ম্য বন্ধ করার দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে। ঘটনাস্থলে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের সঙ্গে আলোচনার পর এলাকাবাসীরা পথ অবরোধ তুলে নেন। স্যার টোটোয় মারপিট হয়েছিল, ওইটা আমরা পাবলিক ছিলাম, সামনে দাঁড়িয়েছিলাম, আমরা প্রতিবাদ করছিলাম, যার জন্য আমার দোকান পাশাপাশি দোকানে এসে আমার এরকম মারপিট করে দোকান ভাঙচুর করে দিয়েছে। দেখুন স্যার কী হয়েছে। হ্যাঁ আমরা প্রতিবাদ করছিলাম, রাস্তা জাম হয়ে যাচ্ছে, একটু সাইডে চলে। তার জন্য হ্যাঁ পুলিশ ছিল, তারা এসেছিল, আসার পরে পুলিশ যখন চলে যায় তখন এসে আমার আবার এরকম ভেঙে মারপিট করে। হ্যাঁ আমার পান দোকান স্যার, পান দোকানটা দেখবেন, চলুন স্যার কেমন ভেঙে শেষ করে দিয়েছে স্যার একবারে ভেঙে। হ্যাঁ এই তো দেখুন স্যার, দেখুন কীরকম রক্তপাত করি। আমার অপু চক্রবর্তী, আমার পান দোকান। অনিত চক্রবর্তী, আমার ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে। আমরা শুধু ওরা প্রতিবাদ করতে গেছিল, তার জন্য এই অবস্থা। হ্যাঁ ও টোটোটার মধ্যে ঝগড়া হচ্ছিল, রাস্তা জাম হচ্ছিল, সেই জন্য এরা প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করতে দেখুন স্যার এই অবস্থা। আম পাবলিকের যদি এরকম হবে তাহলে আমরা যাবো কোথায়? অনিত চক্রবর্তী। এখনো ঘটনাটা শুনলাম, ফোনটা শুনেছি, দিয়ে আমি এসেছি এলাকায় এক্ষুনি। তো আসার আগে দেখছি সব হয়ে গেছে। তো এটা তো উচিত না, মানে যেই করুক জিনিসটা করা উচিত না, এইভাবে মারাটা উচিত না, এইভাবে দোকানদানি ভাঙা উচিত না। আমি এখনো ঘটনাটা জানিনি, ডিটেলসে আমি এলাম এই মাত্র শুনবো। না এটা তো উচিতই না, মারাটা তো সম্পূর্ণ মানে বেআইনি। মারবে কেন? একটা কথার মাধ্যমে আসতে পারতো, যুক্তির মধ্যে আসতে পারতো। এবার কী কারণে মেরেছে, কী বৃত্তান্ত, আমি এসেছি, আমি দেখি, যোগাযোগ করি, কি হয়েছে ব্যাপারটা দেখি। একদমই ঠিক নয়, মানে দোকানে এসে হামলা করা, ভাঙা চুরা একদমই ঠিক নয়। হ্যাঁ অটো দৌড়াতো, এটা তো আমরা সবসময়ই বলি যে প্যাসেঞ্জারকে নিয়ে যাবে, রুগী অসুস্থ হলে টোটো নিয়ে যেতেই পারে। তারপরে এইভাবে তো মানে অত্যাচার করাটা ঠিক না। না মেরে ফাটানোটা তো প্রকৃত অন্যায়। মারাটা তো আমরা কোনোদিনই পক্ষপাতী নয়। মারবো কেন? একটা মীমাংসার মধ্যে আসবে, বা আমি আছি, আমাকে এসে বলতে পারতো। আমি তো পৌরসভাতে ছিলাম, আমাকে এখানে একজন ফোন করতে আমি দৌড়ে এলাম, এসে দেখলাম এরকম রক্তারক্তি অবস্থায় পড়ে আছে। হ্যাঁ অবশ্যই দেখবো, আমি এক্ষুনি স্টেপ নেবো। আমি আমার চেয়ারম্যানকে বলবো, আমি প্রশাসনকে বলবো দায়িত্ব নেওয়ার জন্য। আমার নাম মিতালি ব্যানার্জি, 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। স্কুলের ছাত্রীকে মারধরের অভিযোগ তুলে শিক্ষককে মারধর অভিভাবকদের। মঙ্গলবার বিকাল 3টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের গোবর্ধনপুর বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 4 দিন আগে ওই স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী পড়াশুনো না করায় স্কুলের সহ শিক্ষক সূর্যেন্দু বিকাশ পাত্র ছাত্রীর হাতে লাঠির বাড়ি মারে বলে অভিযোগ। আহত ওই স্কুল ছাত্রীটি পরিবারের লোকেরা চিকিৎসা করায়। সেই ঘটনায় আজ ওই ছাত্রীর বাবা দলবল নিয়ে স্কুলের মধ্যে ঢুকে শিক্ষককে কিল চড় ঘুষি মারে বলে অভিযোগ। ঘটনায় খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ স্কুলে আসে। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ওই শিক্ষক ছাত্রীকে মারধরের ঘটনায় অভিভাবকের কাছে ক্ষমা চেয়েছে। তা সত্ত্বেও অভিভাবক আজ দলবল নিয়ে এসে শিক্ষককে বেধড়ক মারধর করেছে। এই ঘটনায় স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আমার নাম সূর্যেন্দু বিকাশ পাত্র, আমি গোবর্ধনপুর স্কুলের প্রাথমিক টিচার সহ শিক্ষক। আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে অভিভাবক? হ্যাঁ বলছি, আজ থেকে প্রায় 7-8 দিন আগে 4 তারিখ, বিগত 4 তারিখ, আমি ক্লাস 5-এর ইংরেজি পড়াই। মুর্শিদা আমার অত্যন্ত স্নেহের ছাত্রী। দীর্ঘদিন ধরে একটা বিষয় টেন্স পড়াচ্ছিলাম ওদেরকে, সহজ করে, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আমি বহুবার তাদেরকে বলেছি, বাবা এটা জানতে হবে, বুঝতে হবে, বহুবার। আজকে প্রথম দিন থেকে, আজকে 8 মাস হয়ে গেল, আমাদের শিক্ষাবর্ষ শুরু হয় প্রথম দিন থেকে, মানে ইয়ারের প্রথম দিন থেকে। কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা পারছিল না। বহু ধৈর্য ধরে আমি বুঝিয়েছি। সেদিনও আমি তাকে
প্রথমবার জিজ্ঞেস করলাম, পারেনি, আবার বুঝালাম, আবার পারেনি। আমি বীতশ্রদ্ধ, তারপরে খুব একটা রাগ হয়ে তাকে আমি মেরেছি। ডান হাত তাকে বের করতে বলেছি, ডান হাতের চেটোতে আমি মেরেছি। কখানা মেরেছি আমার হিসাব নেই, তবে এটা অস্বীকার করার নেই যে লেগেছে তাকে। আমি একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর। আমিও অত্যন্ত কষ্ট পেয়েছি তাকে মারার পর। তারপরে আমাদের স্কুল পরিচালনার মনিটরিং কমিটি আছে, সেই মনিটরিং কমিটি গত শনিবার দিন বসা হয়েছে, সেখানে সামগ্রিকভাবে আলোচনা হয়েছে। মনিটরিং কমিটির দায়িত্বও নিয়েছে এবং তার মেয়েটির পরিবারে গেছিল, তাদেরকে বলে দিয়ে আসছে যদি, আমি যেটা শুনেছি যে তার বাবা এলে আর একটা বসা হতে পারে। আচমকা আজকে তার বাবা কবে এসছে জানি না, তার বাবা বাইরে থাকতেন, তার বাবা এসে আচমকা আমি ক্লাস করছিলাম, আমার একজন গার্ডিয়ান তিনি আমাকে ডাকলেন, আমি এলাম। আমার আরও কয়েকজন সহশিক্ষক ছিল, আমাদের হেডমাস্টারমশাইকে আমি ডাকলাম, এলো। তিনি আমাকে প্রশ্ন করছেন, আপনি কি পড়ান? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটা সিলেবাসে আসে কি না? আমি একজন শিক্ষক, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা জানেন শুধু সিলেবাসের মধ্যে কেউ থাকে না, তাকে বাইরে যেতে হয়। যাই হোক, আমি আশা করছিলাম তার বাবা ধৈর্য ধরবেন, একজন শিক্ষকের মর্যাদা রাখবেন। আচমকা আমার উপরে চড়াও হয়, 4-5টি ঘুষি আমাকে মারে, প্রবলভাবে মারে। আমি যেতে চাইছিলাম না অন্য কোথাও, আমি ভাবছিলাম হয়তো আমার শাস্তি আর এর পুরস্কার হচ্ছে এটা, কিন্তু আমার সহশিক্ষিকারা তারা জোর করে আমাকে অন্যত্র নিয়ে যায়। আমি ফোন করেছিলাম আমাদের SISকে, পাইনি। আমি নজিবুর বাবু, আমাদের যিনি সভাপতি আছেন, তাকেও ফোন করেছিলাম, তিনি ফোনটা ধরেননি। তখন নিরুপায় হয়ে আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। পুলিশ প্রশাসন ঘটনা ঘটার প্রায় মিনিট 10, 15 বা 20-র মধ্যে, আমার এক্সাক্ট টাইমটা মনে নেই, মধ্যে এসেছে। আমি এখন বসছি। আপনি কি চাইছেন? আমি কি চাইব, একজন শিক্ষকের প্রতি অভিভাবকের যেটুকু মর্যাদা দেওয়া উচিত আমি সেটুকু প্রত্যাশা করব। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।